আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস প্রস্তুত করেছি, সেটি হলো সেন্টেন্স বা বাক্য সম্পর্কে যা অবশ্যই জানতে হবে। আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা বেশ উপকৃত হবে। পাশাপাশি তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্স বা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্পিকিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে, লিসেনিংয়ের ক্ষেত্রে এবং রিডিংয়ের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সঠিকভাবে সেন্টেন্স প্রয়োগ করার জন্য আমাদের এই ক্লাসটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমে আমরা দেখে নিই সেন্টেন্স বা বাক্য কাকে বলে। সেন্টেন্স বা বাক্য যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে পরিষ্কার অর্থ প্রদান করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লেখি। আই ডু নট গো টু মার্কেট, আমি বাজারে যাই না। এগুলো বাক্য দ্বারা, এই শব্দগুচ্ছ দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে এবং তারা একটি সুন্দর নিয়মে ব্যবহৃত হয়েছে। এগুলো বাক্য। কিন্তু পোয়েম, রাইট, আই, এর প্রতিটি শব্দেরই অর্থ রয়েছে, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে এগুলো কোনো পরিপূর্ণ অর্থ প্রদান করলো না, পরিষ্কার কোনো অর্থ প্রদান করলো না, যার কারণে এই পোয়েম, রাইট, আই, এগুলো কোনো বাক্য নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে শব্দগুলো সুন্দর সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং তা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তবেই সেগুলো বাক্য হবে। এই সেন্টেন্স আবার দুভাবে বিভক্ত, অর্থাৎ অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার এবং গঠনের দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকার। আমরা এই অর্থের দিক থেকে 5 প্রকার সেন্টেন্স এবং গঠনের দিক থেকে 3 প্রকার সেন্টেন্স, এই বিষয়টি পরিপূর্ণ ধারণা গ্রহণ করতে পারলেই সেন্টেন্স সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে এবং আমরা নিজেরাই সেন্টেন্স প্রয়োগ করতে পারবো। স্পিকিংয়ের ক্ষেত্রে এবং রিডিংয়ের ক্ষেত্রেও আমরা সেগুলো বুঝতে পারবো। চলো আমরা দেখি অর্থের দিক থেকে সেন্টেন্স হলো 5 প্রকার। সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ নিষেধ সূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। আমি প্রতিটির ক্ষেত্রেই একটি করে উদাহরণ প্রদান করেছি, পাশাপাশি গঠন প্রদান করেছি। এই গঠনগুলো উদাহরণসহ যদি তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নাও, তাহলে তোমরা প্রতিটি ক্ষেত্রেই এই বাক্যকে ব্যবহার করতে পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুভাবে গঠন হতে পারে। একটি হলো অ্যাফার্মেটিভ বা হাবোধক, দ্বিতীয় হলো নেগেটিভ বা নাবোধক। হাবোধকের গঠন হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্ব হবে, অবজেক্ট বা এক্সটেনশন হবে। এটি হলো অ্যাফার্মেটিভের গঠন, যেমন আই রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লেখি, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই অ্যাম রাইটিং এ পোয়েম, আমি একটি কবিতা লিখতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের আলোচনায় যে প্রকারগুলো রয়েছে সেগুলো দেখে নিলে টেন্সের গঠনগুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। তাহলে এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ বা নাবোধক বাক্যের গঠন হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপর সাহায্যকারী ভার্ব হবে, তারপর নট বসবে, ভার্ব বসবে এবং অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে। যেমন আই ডু নট গো টু মার্কেট, আমি বাজারে যাই না, এটি প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ। এটি আবার এই দুটি সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। দ্বিতীয় নাম্বার বাক্য হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়। এটি আবার দুভাবে তৈরি করা যেতে পারে, একটি হলো ডাব্লিউএস কোশ্চেনের দ্বারা এবং আরেকটি হলো সাহায্যকারী ভার্ব দ্বারা। যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা হয় তাহলে এর গঠন হলো প্রথমে ডাব্লিউএস কোশ্চেন শব্দগুলো বসবে, সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, মূল ভার্ব বসবে টেন্স অনুযায়ী,
এবং অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হোয়াট দ্বারা প্রশ্ন করা হলো, প্রথমে হোয়াট বসলো, তারপরে সাহায্যকারী ভার্ব বসলো ডু, ইউ বসলো সাবজেক্ট, তারপর ভার্ব। যেমন হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রশ্নের ক্ষেত্রে। তাহলে আমরা দেখে নিলাম ইন্টারোগেটিভের গঠনের ক্ষেত্রে ডাব্লিউএস দ্বারা। আরেকটি হলো সাহায্যকারী ভার্ব দ্বারা, সেটি হলো সাহায্যকারী ভার্ব সাবজেক্টের প্রথমে বসবে, তারপর সাবজেক্ট বসবে, মূল ভার্ব বসবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন ডু ইউ রিড নাও, তুমি কি এখন পড়ো, এটি সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন করা হলো। এই উভয় ক্ষেত্রেই বাক্য দুটি হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। তাহলে এই ডাব্লিউএস দ্বারা যদি প্রশ্ন করা হয় এর উত্তরে তথ্য দিয়ে উত্তর দিতে হয়, আর ডু বা সাহায্যকারী ভার্ব দ্বারা যদি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো দ্বারা উত্তর দিতে হয়। তাহলে এই উভয় ক্ষেত্রেই এই বাক্য দুটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এই গঠন দুটো দেখে নেব। তারপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ নিষেধ সূচক বাক্য। এটি দু ধরনের হতে পারে, একটি হলো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আরেকটি হলো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে গঠন। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে গঠন হলো প্রথমে ভার্ব দ্বারা শুরু হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে। যেমন গো দেয়ার, সেখানে যাও। তুমি, তুমি এই সেকেন্ড পার্সনকে আদেশ করা হলো, গো দেয়ার, সেখানে যাও, ভার্ব দ্বারা শুরু হলো। ডু নট রান, দৌড়াইও না। যেমন নেগেটিভের আরেকটি গঠন হলো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু নট বসবে, তারপরে ভার্ব বসবে, অবজেক্ট বা এক্সটেনশন বসবে। এটি হলো সেকেন্ড পার্সনকে নিষেধ করার জন্য। যেমন ডু নট রান, দৌড়াইও না, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াইও না, ডু নট রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াইও না। এই ক্ষেত্রে এগুলো হলো সেকেন্ড পার্সনের হাবোধক এবং নাবোধকের ক্ষেত্রে। আর একটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট এবং থার্ড পার্সনের ক্ষেত্রে গঠন হলো প্রথমে লেট দ্বারা শুরু হবে, তারপরে অবজেক্ট ফর্ম বসবে, ভার্ব বসবে, আরও অতিরিক্ত অবজেক্ট বা এক্সটেনশন থাকলে সেটি বসবে। যেমন লেটাস গো, চলো আমরা যাই, লেটাস প্লে, চলো আমরা খেলি, লেটাস রান, চলো আমরা দৌড়াই, লেট দ্বারা শুরু হলো। আর লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম রিড, তাকে পড়তে দাও, এই ক্ষেত্রেও লেট দ্বারা শুরু হলো ফার্স্ট এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। এই উভয় ক্ষেত্রেই বাক্য দুটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটি হলো অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক, দোয়া করা বোঝায়, প্রার্থনা করা বোঝায়। যেমন এর গঠন হলো মে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। মে দ্বারা গঠন হলো মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। মে আল্লাহ গিভ ইউ এ সন, আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দেখ। মে আল্লাহ গিভ ইউ এ ডটার, আল্লাহ তোমাকে একটি কন্যা সন্তান দান করুক। এই ক্ষেত্রে প্রার্থনা ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স হয়ে থাকে। আরেক ধরনের গঠন হলো এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক। এর গঠন তিনটি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসতে পারে, তারপরে নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্নটি বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে, শেষে ফুল স্টপ বসবে। যেমন হুররা, উই ওন দ্য ম্যাচ, আমরা এই খেলায় বা ম্যাচটি জিতেছি। এখানে এক্সক্লামেটরি যে শব্দগুলো রয়েছে সেটি বসলো, তারপরে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশনের যে চিহ্নটি সেটি বসলো, তারপরে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো। এইভাবে হতে পারে। অথবা আরেকটি দ্বিতীয়টি হতে পারে, প্রথমে হোয়াট বসতে পারে, তারপরে নাউন উইথ অ্যাডজেক্টিভ সহ একটি নাউন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব এবং শেষে নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন হবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটি কত সুন্দর একটি পাখি। তারপর হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ, বাংলাদেশ কত সুন্দর একটি দেশ। এই হোয়াট দ্বারা শুরু হলো, তারপরে অ্যাডজেক্টিভ থাকলো, নাউন থাকলো, তারপরে সাবজেক্ট থাকলো, ভার্ব থাকলো, শেষে আশ্চর্যবোধক চিহ্নটি বসলো। তৃতীয় নাম্বারের গঠন হলো হাউ থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে, শেষে আশ্চর্যবোধক চিহ্নটি বসবে। যেমন হাউ বিউটিফুল দি বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। এটি অ্যাডজেক্টিভ হলো, এই পাখিকে অ্যাডজেক্টিভ হিসাবে পাখিটির দোষগুণ বোঝালো, কত সুন্দর এই পাখিটি।
অ্যাডভার্ব এখানে বসতে পারে হাউ বিউটিফুলি হি হ্যাজ ডান দি ওয়ার্ক, কত সুন্দরভাবে সে কাজটি করেছে। তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব করতে পারে। এই গঠনের, এই 3 ধরনের গঠনে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তাহলে অর্থের দিক থেকে আমরা 5 প্রকার দেখলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্সের গঠনগুলো একটু দেখে নিবে, পাশাপাশি এই উদাহরণ কয়টি একটু মুখস্থ করে নিলে এই অনুযায়ী আমরা 5 ধরনের বাক্যকে ব্যবহার করতে পারবো। পাশাপাশি এবার আমরা দেখব গঠনের দিক থেকে সেন্টেন্স হলো কিন্তু 3 প্রকার: সিম্পল বা সরল বাক্য, কমপ্লেক্স বা জটিল বাক্য, কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর গঠন আমি প্রদান করেছি, পাশাপাশি উদাহরণ প্রদান করেছি। আমরা এই সুন্দরভাবে এই গঠনের দিক থেকে যে সেন্টেন্স 3 প্রকার, এটি সুন্দরভাবে বুঝতে হলে আমি তোমাদের জন্য পরবর্তী স্লাইডে সুন্দর একটি তথ্য প্রদান করেছি, সেটি আমরা আগে দেখে নিই, তারপরে আমরা এখানে আবার আসব এটি স্পষ্টভাবে বোঝার জন্য। চলো আমরা পরের স্লাইডটি দেখে নিই। আমরা গঠনের দিক থেকে যে সেন্টেন্স 3 প্রকার দেখলাম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে বোঝার জন্য আমাদেরকে একটি বিষয় জানতে হবে, সেটি হলো ক্লোজ বা বাক্যাংশ। ক্লোজ বা বাক্যাংশ হলো শব্দ সমষ্টি যেখানে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ বাক্যের অংশটুকুর মধ্যে টেন্স অনুযায়ী গঠন থাকবে, সেটি হলো একটি ক্লোজ। বাক্য যত বড়ই হোক না কেন, যতগুলো বাক্যাংশই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি বাক্যাংশের মধ্যেই একটি টেন্সের গঠন থাকবে, সেটুকুই হলো একটি করে ক্লোজ। আর এই ক্লোজটি হলো আবার 3 প্রকার। একটি হলো প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ প্রধান বা স্বাধীন বাক্যাংশ, যে ক্লোজটুকু নিজে নিজেই অর্থ স্বয়ংসম্পূর্ণ, সেটি হলো প্রিন্সিপাল ক্লোজ। 2 নাম্বার হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বা পরাধীন বা ডিপেন্ডেন্ট ক্লোজ, সেটি হলো এই ক্লোজটুকু বা এই বাক্যাংশটুকুর অর্থ বাক্যে ব্যবহৃত হলে নিজে নিজেই অর্থ স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রদান করতে পারে না, বরং অন্য কোনো বাক্যাংশের উপর বা প্রিন্সিপাল বা প্রধান বা স্বাধীন যে বাক্য অংশ রয়েছে সেই বাক্যাংশের উপর এই অর্থটুকু বুঝতে হলে তার উপর নির্ভর করতে হয়। এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা পরাধীন বা নির্ভরশীল বাক্যাংশ। আরেকটি হলো কোঅর্ডিনেট ক্লোজ বা সংযোগমূলক বাক্যাংশ। এক্ষেত্রেও কোঅর্ডিনেট ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের মতোই, অর্থাৎ এই স্বাধীন ক্লোজের মতোই একাধিক ক্লোজ কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। উভয় ক্ষেত্রেই প্রত্যেকটি ক্লোজগুলোই স্বাধীন স্বাধীন অর্থ প্রকাশ করবে, নিজেই স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করবে, সেগুলো হলো কোঅর্ডিনেট ক্লোজ। আবার সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। সাবঅর্ডিনেট ক্লোজটি 3 প্রকারের হতে পারে। একটি নাউন ক্লোজ, অর্থাৎ যে ক্লোজ নাউনের কাজ করে, আবার অ্যাডজেক্টিভ ক্লোজ, যে ক্লোজ অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে ক্লোজ অ্যাডভার্বের কাজ করে। আমরা উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। এবারে আমরা দেখে নিই প্রিন্সিপাল ক্লোজ বা স্বাধীন যে ক্লোজ, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি একটি গো হলো ফাইনাইট ভার্ব, অর্থাৎ টেন্সের পরিবর্তনের কারণে বা যে টেন্সটি যে ভার্বটি ব্যবহৃত হয়েছে সেটি হলো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই বাক্যাংশটুকু দ্বারা একটি স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করলো যে আমি স্কুলে যাই, তথ্য পরিপূর্ণ হয়ে গেল। তাহলে এটি হলো একটি প্রিন্সিপাল ক্লোজ বা একটি স্বাধীন ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার আরেকটি বাক্য দেখে নেই যে আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না বা যাব না, টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে। এখানে কিন্তু 2টি ক্লোজ দেখতে পাচ্ছি। এখানে হলো আমি স্কুলে যাই না বা যাব না, সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করলো। আরেকটি হলো ইট রেইনস, বৃষ্টি পড়ে, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে এটি একটি ক্লোজ এবং এটি একটি ক্লোজ, এখানে 2টি ক্লোজ রয়েছে। আমরা যদি এই 2টি ক্লোজের অর্থ আমরা দেখি, যে আমি স্কুলে যাই না অর্থ কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। আবার এইটুকুর অর্থ যদি আমরা একটু দেখে নেই, টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, শুধু যদি আমি এতটুকু বলি যে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, এতটুকু বলার পরে থেমে গেলে শ্রোতা কিন্তু
অপেক্ষা করবে আরও কোনো কিছু তথ্যের জন্য, যে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে। তাহলে এর সংশ্লিষ্ট আরেকটি ক্লোজের উপর নির্ভর করতে হলো, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে আমি স্কুলে যাব না, অথবা সেই স্কুলে যাবে না, কোনো একটি তথ্যের উপর নির্ভর করতে হলো। তাহলে এটি হলো কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, আর এটি হলো অধীন বা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লোজটি দেখে নিলাম, এবং টিল ইট রেইনস এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ, এটি পরাধীন বা নির্ভরশীল একটি ক্লোজ। এবার আমরা দেখে নিই সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকারের। একটি যে সাবঅর্ডিনেট ক্লোজ নাউনের কাজ করে, যেমন হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, কে সেখানে দাঁড়িয়ে, অথবা যে সেখানে দাঁড়িয়ে আছে, এই বিষয়টি বললে আমরা হয়তো দেখা যায় আরেকটি ক্লোজ বা আরেকটি তথ্যের উপর আমাদেরকে নির্ভর করতে হয়, যে সেখানে দাঁড়িয়ে আছে, এটুকু বলে আমরা পরিপূর্ণ অর্থ পাই না। ইজ নট নোন টু মি, সে আমার কাছে পরিচিত নয়, যে লোকটি দাঁড়িয়ে আছে সে আমার কাছে পরিচিত নয়। এখানে ইজ নট নোন টু মি, আমার কাছে পরিচিত নয়, এখানে ইজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, যে সেখানে দাঁড়িয়ে আছে সেই বিষয়টাই, সেই লোকটাই ইজ নট নোন টু মি, আমার কাছে পরিচিত নয়। তাহলে ইজের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো, এটি নাউনের স্থানে বসলো, এই জন্য এটি হলো একটি নাউন ক্লোজ। কিন্তু যে সেখানে দাঁড়িয়ে আছে এটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো না, এটি নির্ভর করলো এর উপরে, সে আমার কাছে পরিচিত নয়। এজন্য সে আমার কাছে পরিচিত নয় এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আর হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, সে যে সেখানে দাঁড়িয়ে আছে, এটি যেহেতু এর উপর নির্ভর করলো এটি পরাধীন, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লোজ, আর নাউনের জায়গায় বসছে, যার কারণে এটি একটি হলো নাউন ক্লোজ। এটিও সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু নাউন ক্লোজ। এবার আমরা দ্বিতীয় বাক্যটি দেখে নেই, অ্যাডজেক্টিভ ক্লোজ, যে ক্লোজটি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দি বয়, বালকটি, ইজ মাই কাজিন, বালকটি হলো আমার চাচাতো ভাই। এখানে কিন্তু দি বয় ইজ মাই কাজিন, এটি হলো এই ইজের সাবজেক্ট হলো দি বয়। দি বয় ইজ মাই কাজিন, ছেলেটি হলো আমার চাচাতো ভাই, এটি একটি কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, এটি একটি স্বাধীন ক্লোজ। এটি আবার দি বয়, বালকটির সম্পর্কে কিছু অতিরিক্ত একটি ক্লোজ তারা তথ্য প্রদান করলো, হু ইজ প্লেয়িং, যে খেলতেছে। এই বালক হলো নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো বালকটি, কোন বালকটি, যে খেলতেছে এই বালকটি। এখানে আবার হু ইজ প্লেয়িং, যে খেলতেছে, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এটি ফাইনাইট ভার্ব থাকার কারণে এটি একটি ক্লোজ হয়েছে। আর এই ক্লোজটি দ্বারা এই বালকটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার কারণে এটি হলো অ্যাডজেক্টিভ, আর এই ক্লোজ হওয়ার কারণে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এই অ্যাডজেক্টিভ ক্লোজটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ যে খেলতেছে, যে খেলতেছে দ্বারা আমরা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছি না, বরং আরেকজনের উপর, আরেকটি ক্লোজের উপর নির্ভর করতে হচ্ছে। যে বালকটি খেলতেছে সেই বালকটি হলো আমার চাচাতো ভাই। তাহলে দি বয় ইজ মাই কাজিন, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ বা স্বাধীন ক্লোজ, এবং হু ইজ প্লেয়িং, যে খেলতেছে, এটি পরাধীন, এই সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটি দি বয়, বালকটির দোষগুণ প্রকাশ করার কারণে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এবারে আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে ক্লোজ অ্যাডভার্বের কাজ করে। যেমন প্লিজ টেল এ স্টোরি, একটি গল্প বলো, এটি দ্বারা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়ে গেল, এটি কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। তারপরের অংশটুকু দেখি, টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে। আমরা শুধু এতটুকু যদি বলি টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু আমরা এর অর্থের জন্য আরও একটা কোনো কিছুর উপর আমাদেরকে নির্ভর করতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লোজ বা একটি সাবঅর্ডিনেট ক্লোজ। এটি দ্বারা আবার সময় বোঝালো, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, তাহলে এটি দ্বারা সময় বোঝালো, বৃষ্টি পড়ার সময় পর্যন্ত। গল্পটি বলো, বলা হলো কাজ, বলবে কতক্ষণ পর্যন্ত বলবে, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে। এই বলার সময় বোঝানোর কারণে এটি একটি ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এটি সময় বোঝার কারণে এটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমরা একটু দেখে নিলাম, প্লিজ টেল এ স্টোরি, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। আর টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে, এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ, এটি একটি ডিপেন্ডেন্ট ক্লোজ, এটি একটি নির্ভরশীল ক্লোজ, এর উপরে নির্ভর করলো, এবং এটি দ্বারা সময় বোঝার কারণে এটি একটি অ্যাডভার্ব ক্লোজ। আর এই তিনটি ক্ষেত্রেই
এগুলো হলো সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সেন্টেন্সের মধ্যে এই সাবঅর্ডিনেট ক্লোজ থাকে সেই সেন্টেন্সগুলোই কিন্তু হলো কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটি দেখে নিই, কোঅর্ডিনেট সেন্টেন্স। কনজাংশন দ্বারা যুক্ত যে সকল ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, একটি আরেকটির উপর নির্ভরশীল নয়। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটি পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করলো। আবার আরেকটি বাক্যাংশ দেখি, বাট কিন্তু রহিম ক্যাচেস ফিশ ইন দ্য পন্ড, রহিম পুকুরে মাছ ধরে, এটি দ্বারাও কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো, কেউ কারো উপর নির্ভরশীল নয়। এই দুটি স্বাধীন ক্লোজ যুক্ত হলো বার্ড দ্বারা, অ্যান্ড দ্বারা, বার্ড দ্বারা, অর দ্বারা, যে কনজাংশনগুলো দ্বারা যুক্ত হয় দুটি স্বাধীন ক্লোজ, এই উভয়টি একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, দুটি স্বাধীন, এর জন্য হলো উভয়টি কোঅর্ডিনেট ক্লোজ। আর এই কোঅর্ডিনেট ক্লোজগুলোই দ্বারা যে বাক্য গঠিত হয় সেটি হলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা দেখে নিই সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করার জন্য কিছু এই যে লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে, সেই শব্দগুলো রয়েছে, এগুলো আমরা দেখে নিই। এগুলো থাকলেই সেগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। আর কোঅর্ডিনেট কনজাংশন ইন কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে কোঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার হয়, সেগুলো আমরা একটু দেখে নেব। এবার আমরা দেখে নিই সাবঅর্ডিনেট লিঙ্কিং ওয়ার্ডসগুলো। যেমন হোয়েন অর্থ যখন, হোয়াইল অর্থ যখন, তারপর বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে, টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আনটিল অর্থ যতক্ষণ না, সিন্স অর্থ যেহেতু, হায়ার অর্থ যেখানে, হোয়েন্স অর্থ যেখান থেকে, হোয়ার এভার অর্থ যেখানেই, অ্যাজ অর্থ যেহেতু, বিকজ অর্থ কারণ, দ্যাট অর্থ যে, সো ডট 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 দ্যাট অর্থ এতই যে, তারপরে সাস ডট ডট দ্যাট এমন যে, ইন অর্ডার দ্যাট অর্থ যাতে, লেস্ট অর্থ নতুবা, অ্যাজ ডট ডট অ্যাজ এমন ডট ডট যেমন, সো ডট ডট অ্যাজ এমন ডট ডট যে, সাস ডট ডট অ্যাজ অর্থাৎ এমন ডট ডট যে, দেন অর্থ অপেক্ষা, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, ইনকেস অর্থ যদি, ওয়েদার অর্থ কি না বা ইফ অর্থ কি না, প্রোভাইডেড অর্থ যদি, অ্যাজ ফার অ্যাজ অর্থ যতদূর, সো ফার অ্যাজ যতদূর, সো ডট ডট অ্যাজ এমন ডট ডট যেমন, অ্যাজ ইফ অর্থ যেন, হুয়েভার অর্থ যেই হোক, হোয়াট এভার অর্থ যাহাই হোক, ইভেন অর্থ এমনকি। এই শব্দগুলো দ্বারা, এই লিঙ্কিং ওয়ার্ড দ্বারা এই সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করা হয় এবং এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আর এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে দুটি স্বাধীন বাক্যাংশকে যুক্ত করার জন্য। অ্যান্ড অর্থ এবং, বাট অর্থ কিন্তু, অর অর্থ অথবা, সো অর্থ তাই, এট অর্থ তথাপি, বোথ ডট ডট অ্যান্ড ডট ডট উভয়, এবং এক্ষেত্রে আইদার ডট ডট অর এটি অথবা ওটি, নাইদার ডট ডট নর এটিও না ওটিও না, নট অনলি ডট ডট বাট অলসো শুধু এইটি নয় বরং আরও কিছু। তাহলে এই শব্দগুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে আর এগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা প্রথম স্লাইডে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে বাক্যগুলো আমরা দেখে নিই। তাহলে এবার আমরা দেখব গঠনের দিক থেকে সেন্টেন্স হলো তিন প্রকার। একটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে ওয়ান প্রিন্সিপাল ক্লোজ, একটি স্বাধীন ক্লোজ দ্বারা স্বাধীন বাক্য, সেটি হলো সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল টু রিড, আমি স্কুলে যাই পড়ার জন্য। গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপর ফাইনাইট ভার্ব হবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকলে বসবে, সেটি হলো সিম্পল সেন্টেন্স। একটি সেন্টেন্স, একটি ক্লোজ দ্বারা, স্বাধীন ক্লোজ দ্বারা গঠিত বাক্যই সিম্পল সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স এবার দেখব যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে অথবা একাধিক ক্লোজেস থাকতে পারে, সেটি হলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আই ডু নট গো, আমি যাব না, টিল ইট রেইনস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পড়ে। এই টিল দ্বারা যে শব্দগুলো বাক্যাংশ তৈরি করা হয় সেটি হলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে আর একটি প্রিন্সিপাল ক্লোজ রয়েছে, এই বাক্যটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো কোঅর্ডিনেট ক্লোজ প্লাস কনজাংশন প্লাস কোঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ দুটি স্বাধীন ক্লোজ দ্বারা অ্যান্ড, বাট, অর, তারপরে যে কনজাংশনগুলো আমরা দেখে নিলাম সেগুলো দ্বারা গঠন হলেই সেগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়, অ্যান্ড করিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, করিম মাঠে ফুটবল খেলে, এটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখে নিলাম সেন্টেন্সের অর্থের দিক থেকে গঠন এবং গঠনের দিক থেকে
গঠনগুলো এবং প্রকারভেদগুলো আমরা দেখে নিলাম। আমরা বাক্যগুলো মুখস্থ করে নেব, আমাদের জন্য অনেক অনেক উপকার আসবে। এ পর্যন্তই ছিল আমার এই ক্লাসটি। তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।